এ বলে আমায় দেখ তো বলে আমায়, মানে প্রতিশ্রুতির বন্যা বলতেই পারেন। আগামী 5 বছর রান্নার গ্যাস বিনামূল্যে দিলে 42টা কেন্দ্রের প্রার্থী তুলে নেবে তৃণমূল। শনিবার মথুরাপুরের সভা থেকে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির উদ্দেশ্যে একেবারে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই দিনে একাধিক প্রতিশ্রুতির কথা শোনা গেছে শুভেন্দু অধিকারীর মুখেও। পাশাপাশি ইডির বাজেয়াপ্ত করা টাকা রাজ্যের মানুষকে ফেরানোর প্রধানমন্ত্রীর যে ইঙ্গিত, সেটাকেও কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব বিজেপির, দেখুন তারপর আসবো আলোচনা। আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন, একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিই। লোকসভা ভোটের মুখে চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ। শনিবার মথুরাপুরের সভা থেকে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, আগামী 5 বছর রান্নার গ্যাস বিনামূল্যে দিলে 42টি কেন্দ্রের প্রার্থী তুলে নেবে তৃণমূল। একই দিনে প্রতিশ্রুতি ঝুলি উপর করলেন শুভেন্দু অধিকারীও। আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না, লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে, দিচ্ছে। আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন, একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, ওপেন চ্যালেঞ্জ। মহিলাদের কিছু ভোট নিতে হবে, কিছু 500, 1000, 1200 দিতে হবে। যেদিন রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, লাডলি বহিনের মতো মধ্যপ্রদেশে 1500 ছিল, এখন 3000 করে দিয়েছি। লক্ষ্মীর ভান্ডারের নাম চেঞ্জ করব, 3000 টাকা করে দেবো। রাজস্থানে ভজনলাল শর্মা সরকারের মতো 450 টাকার গ্যাস দেব। ইডির বাজেয়াপ্ত করা টাকা ফেরতের সম্ভাবনা নিয়েও রাজনৈতিক চাপানুতোর চলছে জোর কদমে। বুধবার কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী রাজপরিবারের সদস্যা অমৃতা রায়ের সঙ্গে ফোনে কথোপকথনে ইডির বাজেয়াপ্ত করা প্রায় 3000 কোটি টাকা রাজ্যের গরিব মানুষদের ফেরানোর চেষ্টা করবেন বলে দাবি করেন প্রধানমন্ত্রী। बंगाल के लोग विश्वास करें कि जो 3000 करोड़ रुपए ईडी ने अटैच किया हुआ है, वो 3000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के, और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता में खोजूंगा। শনিবার এই নিয়েও তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী বিজেপির একজন ক্যান্ডিডেটকে ফোন করে বলেছে যে ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে, আমি সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছি। এটা শুনুন ভালো করে, আপনাদের কাজে লাগবে, এটা শুনে রাখুন। এদের জুমলাগুলো গ্রামে গ্রামে গিয়ে বলবেন। ফোন করে বলেছে যে ইডি 3000 কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে, আমি এই টাকা মানুষকে ফেরত দেব। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 10 বছর ধরে সারদা তদন্ত হচ্ছে, কেউ টাকা ফেরত পেয়েছে? 3000 কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেবো, আবার তামিলনাড়ু কেরালার প্রার্থী টি.এন. সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেবো। 140 কোটি মানুষকে 3000 কোটি টাকা ফেরত দিলে 21 টাকা 30 পয়সা। উনি বলবে তোমার 5 বছরের ভোট দাও। তার মানে মানুষকে কত দুর্বল ভাবছে এরা, এই বহিরাগত বাংলা বিরোধী স্বৈরাচারী অত্যাচারীরা। বিভ্রান্ত করার চেষ্টা করছেন উনি। প্রধানমন্ত্রী আদৌ সেই কথা বলেননি। প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে 3000 কোটি টাকা যেটা দুর্নীতিতে ইডি বাজেয়াপ্ত করেছে, তারা যাতে সেই টাকা যারা ভুক্তভোগী অর্থাৎ যাদের কাছ থেকে চাকরি দেবে বলে টাকা তৃণমূল কংগ্রেসের নেতারা নিয়েছিল তাদের কাছে ফেরত দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে অভিষেক ব্যানার্জি টুইস্ট করে বলছেন, যেরকম মিথ্যে কথা বলেন সেইভাবেই অর্ধসত্য বলছেন। কার টাকা? বাংলার টাকা। ইডি কেন তুললো? কারণ তৃণমূল চুরি করলো। তৃণমূলকে চুরি করতে দিল কে? বিজেপি। অভিষেককে ধরছে না কেন? বিজেপি, আরএসএস। সুতরাং ওদের মিলিভাগাত। ইলেকট্রাল বন্ডে যেরকম বিজেপি তৃণমূল ভাগ করে টাকা নিয়েছে, সেটা থেকে আড়াল করার জন্য এসব কথা বলছে। তো তার আগে চিটফান্ডে টাকা ফেরত দিয়েছে? কত টাকা উদ্ধার হয়েছিল? ফেরত দিয়েছে? সব মিলে ভোটের আগে চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জে সরগরম রাজ্য রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও চঞ্চল মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বৈশ্বনাথদার কাছে আসবো। বৈশ্বনাথদা, এখানে ভাতা দিয়ে মানুষকে তুষ্ট রাখতে হয়, এখানে মানে এ রাজ্যে বাংলায় লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন আছে, এখানে বেকারত্ব আছে, মানুষের কাজ নেই, মানুষকে কাজ খুঁজতে বাইরের রাজ্যে যেতে হয়, বিজেপি বলছে, তাই কি? দেখুন, বিজেপির কত রকম ভণ্ডামি আছে
এই যে প্রতিবার বলেছে যে 15 লক্ষ টাকা 2 কোটি বছরের দেখবার চাকরি, এবার দেখলে এগুলো মানুষ বিশ্বাস করছে না, একবারে এটা মিথ্যে বলেছে, মিথ্যে 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 আর মিথ্যে। তাই এবারে বলছে 3000 কোটি টাকা যেটা ইডি বাজেয়াপ্ত করেছে সেই টাকার মামলা ফয়সালার আগেই নাকি উনি সবাইকে বন্টন করে দেবেন, দক্ষিণ ভারতকেও দেবেন, উত্তর ভারতকেও দেবেন, পূর্ব পশ্চিম সবাইকে। কত বড় মিথ্যাবাদী একটা দেশের প্রধানমন্ত্রী হতে পারে, এর থেকে বড় মিথ্যা আর কিছু হতে পারে না। না মানুষ টাকা ফেরত পাক, আপনারাও তো চান। আমি বলছি যে অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বে কমিশন গঠন করেছিল রাজ্য সরকার। সিবিআই নেবার পরে কি একটা মানুষও ফেরত পেয়েছে? না না, এটা তো আপনি আইনজীবী, আপনি নিশ্চয়ই জানেন কলকাতা হাইকোর্ট সূত্রে দাবি করা হয়েছিল যে শ্যামল সেন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও 138 কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে থেকে গিয়েছিল। এইটা ফেরত দিতে গেলে মামলার ফয়সালা করে যে প্রসিডিওর আছে সেটা করতে হবে, যেটা নরেন্দ্র মোদী না ইচ্ছাকৃতভাবে মানুষকে বিভ্রান্ত করেছেন। প্রথমে বললো লক্ষ্মীর ভান্ডার, শুভেন্দু আজকে বললো ভিখারিদের মধ্যে 500 টাকা দিচ্ছে, দিলীপ ঘোষ বলেনি, আজকে বলছি আমরা 3000 টাকা দেবো। এটা ভণ্ডামি নয়, মিথ্যাচার নয়, 2 নম্বরই কথা বিজেপি বলছে না ভোটের আগে। আর বলেনি বাংলার মা বোনেরা ভিখারির মতো রাস্তায় দাঁড়িয়ে 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার, যেটা আমরা 1000 টাকা করেছে মমতা ব্যানার্জি, 1000 টাকায় 1200 করেছে, সেখানে দাঁড়িয়ে আজকে আবার উল্টো কথা বলছে। মানুষ এই চিটিংবাজি মানুষ বুঝতে পারছে না, বিজেপির আজকে ওদের মুখোশ খুলে গেছে, সমস্ত কথার সারমর্ম একটাই কথা, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে নেই, মমতা ব্যানার্জি যে তৃণমূল কংগ্রেসের নেত্রী নয়, বৈশ্যানর দ্বারা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে আছেন, এটা অভিষেক ব্যানার্জি আজকে চিৎকার করে বলে দিল। না হলে এত বড় কথা বলতে পারে না 42টা কেন্দ্রে প্রার্থী তুলে নেব। কিন্তু তোমরা রান্নার গ্যাস তাহলে বিনামূল্যে দেবে তো? রান্নার গ্যাস 814 টাকা, 814 টাকা সাবসিডাইজড এই মুহূর্তে, 814 টাকা, 814 টাকা। আর 2014 সালে ছিল হচ্ছে 1200 টাকার ওপরে। পেট্রোলের দাম আগে রাজ্যের শেষটা কমানোর কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলল না, মহেশতলাকে উপনগরী স্যাটেলাইট টাউনশিপের কথা বলতে পারলো না, বজবজের কথা 4টে শব্দ উচ্চারণ করতে পারেনি ওখানকার সাংসদ, রাস্তাগুলোর কি অবস্থা তার কথা বলতে পারেনি। আর 5 কোটি টাকা বছরে হিসাব দিতে পারেনি, টাকা মেরেছে তার কোন, আরে আমি জানি এখানে পুরো দিয়েছি তার কথা রাখতেই আমরা অভিমানী ধরালো ওদের সম্পত্তির ফাইবার ভেঙে পড়ছে, সেটা রিপেয়ার হয়েছে, টিভিতে সেখানে সারদাতে মমতা বলেছিল প্রত্যেক সিগারেট খান টাকা ফেরত দেওয়া হবে, আর তারা বড় লেকচার মারছে যাকে উনার ঘোষ বলেছিল সারদা। রাজশ্রী প্লিজ। দেখো, আমি যেটা বলতে চাইছিলাম যে রাজ্য এই যে সিবিআই ইডি এদের দিয়ে এত ধরপাকড় করা হচ্ছে, সেটা দুর্নীতি এগেনস্টের লড়াই, খুব ভালো কথা। কিন্তু বিজেপিকে এটাও ভাবতে হবে যে কর্ণাটকে 9টা মামলা রয়েছে, অভিযুক্ত খনি মাফিয়া, তাকে কি করে বিজেপি নিচ্ছে? এই প্রশ্নটা তো মানুষের আনসার দিতে হবে। আরেকটা কথা বলি, এই যে গ্যাসের ফ্রি করে দেওয়ার কথা বলা হচ্ছে, এটার ভিত্তিটা কি? প্রথমত গ্যাসের দাম তো আর কেন্দ্রীয় সরকার একা ঠিক করে না, রাজ্য সরকারও একা ঠিক করে না, ইন্টারন্যাশনাল প্রাইস অনুযায়ী একটা তার উপরে কর চাপানো হয়, রাজ্যের কর, কেন্দ্রীয় কর। কাজে এটা ফ্রি করে দেওয়া হোক, এই কথাটা কিন্তু কোনো মানে হয় না। আরেকটা কথা বলতে চাইছি যে এই যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এত কথা বলা হচ্ছে, লাডলি বেহেরাই হোক বা লক্ষ্মীর ভান্ডার, এগুলোর প্রয়োজন হয় কেন? তার কারণ হচ্ছে যে রাজ্যটায় চাকরি তৈরি হচ্ছে না, এবং নাইজেরিয়ায় একটা ঘটনা ঘটেছে, পড়ে শিউরে উঠলাম যে সেখানে বেকারত্বের জন্য যুবকেরা তারা অপহরণকারী হয়ে যাচ্ছে। আমরা কোন দিকে এগোচ্ছি? আরেকটা কথা বলবো যে এই যে লক্ষ্মীর ভান্ডার প্রয়োজন হচ্ছে কারণ মানুষের কাজ নেই, সেই কাজটাকে অ্যাসিওর করানো। এখানে রাম মন্দির বানাচ্ছে বিজেপি, এখানে দীঘায় জগন্নাথ মন্দির বানাচ্ছে তৃণমূল, ব্যাপারটা তো একই হচ্ছে। এগুলো ছেড়ে কি করে অর্থনৈতিক উন্নয়ন হয়, কি করে চাকরি হয়, কি করে অসাম্য দূর হয়, কি করে শিক্ষার পরিকাঠামো তৈরি হয়, সেইগুলোর দিকে নজর দেওয়া দরকার। সেগুলো আলোচনা হচ্ছে না। শুধু রাম মন্দিরের কথা বললে চলবে না, স্যামসাং অ্যাপেল এই কারখানাগুলোর কথা বলতে হবে, ওয়ার্ল্ড 4টে চিপ ম্যানুফ্যাকচারিং করছে সেটার কথা বলতে হবে, টেসলা মোটরস
বিজনেসের কথা বলতে হবে, শুধু রাম মন্দিরের কথা বললে হবে না। পশ্চিমবঙ্গে কটা মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টরি তৈরি করতে পারে তার হিসাব দিন। আমরা তো এতগুলো ভারতবর্ষে দেখিয়ে দেবো। আমি একটু তারপর আমার রাজর্ষির কাছে প্রশ্ন রইল, রাজর্ষির কাছে প্রশ্ন রইল, বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি কেন নির্দল হয়ে দাঁড়ালেন, আমার প্রশ্ন রইল। কিন্তু তার আগে কনিনিকা দি। কন্টিনিউয়াস হচ্ছে এই করে যাচ্ছেন ওরা, হচ্ছে এ দল থেকে ও দল, আর এর ওয়াশিং মেশিন আর ওর ওয়াশিং মেশিন, একে নিয়ে একে আর ওকে নিয়ে ওকে, আর উভয়ে হচ্ছে সাম্প্রদায়িকীকরণ। মানুষকে কি করে এই প্রত্যেক দিনকার যে ইস্যু, মানুষের জীবন যন্ত্রণা, মানুষের কাজ, মানুষের বিভিন্ন উন্নয়ন, এই সমস্ত কিছুকে ভুলিয়ে দিয়ে ধর্ম রাজনীতি, এই ধর্মকে নিয়ে রাজনীতি করা, তার মধ্যে ঢুকিয়ে দিতে চাইছেন, যাতে করে মানুষ এই নিজেদের জীবন যন্ত্রণার কথাগুলো না বলতে পারে, মানুষের চাকরি, মানুষের কর্মসংস্থান। আর বলছেন লক্ষ্মীর ভান্ডারের প্রশ্ন, এই কথা কন্যাশ্রী কে দিচ্ছে? নিজেকে কেউ দিচ্ছে কি? বিজেপি কি কি মোহাম্মদ সেলিমকে মুর্শিদাবাদে দাঁড়াতে হয়, উত্তর কলকাতায় দাঁড়াতে পারে না, ডায়মন্ড হারবারে দাঁড়াতে পারে না। ধর্ম নিয়ে কথা বলছে, রায়গঞ্জে দাঁড়ালো না কেন মোহাম্মদ সেলিম? মুর্শিদাবাদের 70% সংখ্যালঘু রাজর্ষি অন্যের দিকে আঙুল তুললে তো 4টে আঙুল নিজের দিকে ওঠে। বিষ্ণুপ্রসাদ শর্মা কেন নির্দল হয়ে দাঁড়ালেন? ভূমিপুত্রকে কেন টিকিট দেওয়া হচ্ছে না? রাজর্ষি আমার উত্তরটা পাচ্ছি না, রাজর্ষি আমার উত্তরটা, আমার প্রশ্নের উত্তরটা পাচ্ছি না। বিষ্ণুপ্রসাদ শর্মার বিষয়টা তো উত্তর দিতে হবে। কনিনিকাদি বলবেন। আমার রাজর্ষির কাছে নির্দিষ্ট প্রশ্ন, বিষ্ণুপ্রসাদ শর্মাকে কেন নির্দল হয়ে দাঁড়াতে হলো? কেন ভূমিপুত্র হয়েও তিনি টিকিট পেলেন না? বারবার তিনি বলে আসছেন। দেখুন, সেটা কে তার নিজের ইচ্ছে হচ্ছে, সেটা দল ঠিক করবে কাকে দেওয়া হবে। সেই দল ঠিক করবে। বিক্ষোভ দেখানো হলো ফালাকাটা, সেটা নিশ্চয়ই দল ঠিক করে দেয়নি। দল ঠিক করে দেবে কে কোথায় দাঁড়াবে দাঁড়াবে না, পরিষ্কার কথা, পরিষ্কার কথা সেটাই। আমরা ঠিক করবো, আপনারা কোথায় ঠিক করবে? আপনাদের তো ক্ষমতা হয় না, সাম্প্রদায়িকতার কথা বলে আর সবথেকে বড় সাম্প্রদায়িক রাজনীতি করে। একের পর এক জায়গায় ব্যর্থতা। আরে কার ব্যর্থতা? সিপিএম এর কথা বলছে যে একটা চাকরি দিতে পারেনি, গোটা হাওড়া জেলাকে ধ্বংস করেছে, শেফিল্ড বেঙ্গলকে শ্মশান বেঙ্গলে পরিণত করে ওই প্রতিনিধি দলের নাতিকে টিকিট দিয়েছে। নির্লজ্জতার সীমা থাকা উচিত আপনাদের। বেঁচে দিচ্ছে আবার তারপর কার কথা বলছে? সিএসসির কথা বলছেন, সিএসসির কথা, সরলা মহেশ্বরীর কথা। আসলে কি একটা ভোট পাকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বিশ্বনাথ দা? চিৎকার করে ফালতু চিৎকার, কোনো যুক্তি। আরে যুক্তি তো প্লিজ শোনা যাচ্ছে না একদম। বিশ্বনাথ দা, আমি খুব সিরিয়াসলি একটা কথা বলতে চাই, সবাই একটু যদি মনোযোগ দিয়ে শোনো। সেটা হলো যে গত কয়েকটা বছরের মধ্যে নাগরিকরা কিন্তু ক্রমশ ভোটারে পরিণত হয়েছে প্রথমে, আর এখন কিন্তু নাগরিকরা ক্রমশ কনজিউমার বা ক্রেতায় পরিণত হয়েছে। নাগরিকদেরকে রাজনৈতিক নেতৃবর্গ কিন্তু ক্রেতা ভাবে। তার জন্য মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলে কেন্দ্রীয় সরকার একটা নোটিশ জারি করে দিক, আরে নির্বাচন ঘোষণা হলে কোনো নোটিশ জারি হয়? আর সবাই যদি বিনা পয়সায় গ্যাস সিলিন্ডার পায়, 30,000 কোটি টাকা ধাক্কা ভারতবর্ষের অর্থনীতি নিতে পারবে? ভারতবর্ষ তাদের সুদানের মতো তাদের অর্থনৈতিক একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে তৈরি হবে। এবং যে বিভিন্ন রাজনৈতিক দল ভোটারদেরকে ক্রেতা হিসাবে ভাবে, তার জন্য তারা কোনো কিছু ক্রয় করতে চায়, ক্রয় করে ক্রেতাদেরকে কিনে নিতে চায়। মানে সেখানে বিচার বুদ্ধি কিছু কাজ করে না। আমরাও যারা নাগরিক ভোটার, আমরা যারা নাগরিক ক্রেতায় পরিণত হয়েছি, আমরাও হাঁ করে থাকি কোথায় মানে 500 টাকা বিনা পয়সায় পাবো, কোথায় 300 টাকা। আমার দীর্ঘমেয়াদী যে পড়াশোনা, আমার যে শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার মানে কর্মসংস্থান, আমার শিল্পায়ন, তা নিয়ে কেউ ভাবে না। কেউ একটি কথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় শিল্পায়ন নিয়ে বলতে পারে? শুভেন্দু অধিকারী বলতে পারে? তার কারণটা হলো তারা হলো 2 টাকা মানে 500 টাকা দাও আর ভোট কেন, 500 টাকা দাও ভোট কেন। যে কথাগুলো তারা বলছে কোনো লজিক থাকে না। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে কোনো নোটিশ কেন্দ্রীয় সরকার দেওয়ার কোনো ক্ষমতা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাও ভোটার মানে ওই ক্রেতার ভেবে ভোটারদেরকে বলছে কেন্দ্রীয় সরকার নোটিশ জারি করে দিক, আর আমরা তাহলে 42টা কেন্দ্রে প্রার্থী তুলে নিব। এই অর্বাচীন কথাগুলো বন্ধ করুন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এগুলো কোনো কথা হতে পারে না, কোনো যুক্তিপূর্ণ কথা হতে পারে না। এবং একই সাথে তোমায় বলি যে বিষ্ণুপ্রসাদ শর্মা যেভাবে বিদ্রোহ বিজেপিতে করেছে,
তার পরিষ্কার একটা ইমপ্যাক্ট পাহাড়ের রাজনীতি। আমি অবশ্যই বৈশ্বনাথদার এক রিয়াকশন নেব, বিশ্বনাথদা আমি আপনার কাছেও আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে বীরভূম ও ঝাড়গ্রামে প্রার্থী ঘোষণা বিজেপির। বীরভূমে বিজেপি প্রার্থী সদ্য প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, আর ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী প্রণত টুডু। ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী প্রণত টুডু আর বীরভূমে বিজেপি প্রার্থী হচ্ছেন সদ্য প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, তাহলে ডায়মন্ড হারবারে এখনো ঘোষণা বাকি রইল? হ্যাঁ পাপি, ডায়মন্ড হারবার এবং আসানসোল এই দুটো সিট বাদ দিয়ে বাকি সব আসনে ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়ে গেল। এর আগে 30 সিটে ক্যান্ডিডেট অ্যানাউন্স করেছিল বিজেপি। আজকে দুটো সিট যেটা বাকি ছিল সেখানে ক্যান্ডিডেট অ্যানাউন্স করা হয়েছে। ঝাড়গ্রাম যেটা এসটি রিজার্ভ সিট, সেখানে প্রণত টুডু হবেন। ডক্টর প্রণত টুডুকে ক্যান্ডিডেট করছে বিজেপি। গতবার যিনি জয়ী হয়েছিলেন তাকে এবার টিকিট দেওয়া হয়নি, আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল বিজেপি। সেখানে প্রণত টুডুকে এবার বিজেপি প্রার্থী করছে ঝাড়গ্রাম থেকে। এবং বীরভূম থেকে প্রাক্তন আইপিএস অফিসার ডক্টর শ্রী দেবাশিস ধর, তাকে প্রার্থী করা হচ্ছে। এই সিদ্ধান্ত যে আজকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে বিজেপি তরফ থেকে, তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য বিজেপি তরফ থেকে এই দুই প্রার্থীর নাম রয়েছে। এখন দেখতে হবে কি আসানসোল এবং ডায়মন্ড হারবারের জন্য কবে প্রার্থী অ্যানাউন্স করা হচ্ছে বিজেপি তরফ থেকে। একদমই, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে যে ঘোষণা বিজেপির তরফ থেকে বীরভূমের প্রার্থী ঘোষণা করা হলো এবং ঝাড়গ্রামে, বৈশ্বনাথদা। আসলে বিশ্বনাথদা এতক্ষণ তো অনেক কথা বলছে। উনি জানেন যে ওয়েলফেয়ার স্টেটে, যেখানে কল্যাণকর রাষ্ট্র, সেখানে দেশের মানুষের যাদের আর্থিকভাবে যাদের অবস্থা খারাপ, তাদের জন্য রান্নার গ্যাস যদি দাম কমানো যায়, এই কথা উনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি যে কথাটা দেখুন, ওনার কথার মাঝখানে তো আমি কিছু বলিনি। বিনা পয়সায় বলেছে, হ্যাঁ বিনা পয়সায় বলেছে। এটা তৃণমূল কংগ্রেস মনে করে যে একটা কল্যাণকর রাষ্ট্রে রান্নার গ্যাসের দাম সেটা এমন একটা জায়গায় নেই যাতে মানুষ নিতে পারে। এবার সেখানে প্রবলেমটা কি জানেন তো, আপনি 1 চোখ দিয়ে বিচার করেন। আপনি আচ্ছা বলুন তো, কিছুদিন আগে 100 দিনের কাজের টাকা নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে, তার কি করে নির্বাচন কমিশন 100 দিনের কাজের টাকার ব্যাপারে সেখানে বাংলাকে কম করে অন্য রাষ্ট্রগুলোকে করা বলো, সেটা আপনি জানেন তো? মানুষকে ক্রেতা ক্রয় কিনে নিতে চাইছো তোমরা, আমরা কিনতে চাইছি না। আপনার বিশ্লেষণটা ভুল হচ্ছে। বারে বারে আপনি তৃণমূল কংগ্রেসকে কি করে হেয় করা যায়, এটাই হলো আপনার বিশ্লেষণের। আমি রাজস্বীর কাছে আসবো। রাজস্বী, তাহলে শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রার্থী করতে হলো সদ্য প্রাক্তন আইপিএস কে? প্রথম কথা হচ্ছে কল্যাণকর কথা বললেন তো, কল্যাণকর রাষ্ট্র, তৃণমূল কংগ্রেস তো চুরি করাটাকেও কল্যাণকর বলে মনে করে, তো এটাকেও তারা অফিসিয়ালি তাদের পার্টির সংবিধানের মধ্যে ইনক্লুড করে নেই, তাহলেই তো লেখা চুকে যায়। আপনারা আরেক হাটের তলা থেকে কার টাকা বেরিয়েছে, মন্ত্রীর 10 কোটি টাকা, মন্ত্রীর 10 কোটি টাকা রাশিয়ান গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে 100 কোটি টাকা। আরে মেহুল চোকসিকে কে টাকা দিয়েছিল? মমতা ব্যানার্জি কোন সরকারে দিল? কেন টাকা দিলেন? কেন এমপিএসের দিলেন? 23,000 কোটি টাকার মধ্যে 18,000 কোটি টাকা আমাদেরকে আপনারা নিজেদেরকে, কিন্তু জনগণের বন্ধুত্ব বলেন আপনারা নিজেদেরকে, সেখানে জনগণের কথাটা প্রাধান্য পায় না কেন? টিকিট না পেয়ে কি বিজেপিতে যাচ্ছেন? এই জল্পনা কেন জোরালো হচ্ছে? কারণ শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুর দাবি ঘিরে একেবারে জল্পনা তুঙ্গে। বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন অপরূপা পোদ্দার। শ্রীরামপুরের বিজেপি প্রার্থী তো তেমনটাই দাবি করছেন, যদিও বিদায়ী তৃণমূল সাংসদ অস্বীকার করেছেন। দেখুন, বিজেপির সাথে যোগাযোগ করেছেন বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারও কি এবার বিজেপির পথে? লোকসভা ভোটের টিকিট না পেয়ে শুক্রবারে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এবার তাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী। বিজেপির সাথে যোগাযোগ করেছেন এবং আমাদের শীর্ষ নেতৃত্বের সাথে ওনার যোগাযোগ আছে। আমি শ্রীরামপুরের যিনি ক্যান্ডিডেট কবির বাবুকে আমি বলতে চাই, উনার যদি দম থাকে তাহলে উনি বলুক আমি কোন বিজেপির নেতার সাথে যোগাযোগ করেছি, কেন মিথ্যে অভিযোগ করছে। আসলে কবির বাবু বিধানসভা ইলেকশনে হেরো প্রার্থী হিসাবে শ্রীরামপুর থেকে বিদায় নিয়েছিলেন। আমি মমতাদির ছোট বোন হিসাবে দলে এসছিলাম এবং থাকবো, এবং কবির বাবুর এই মিথ্যা অভিযোগ আমি প্রমাণ করেই ছাড়ব। 2014 সালে আরামবাগ কেন্দ্র থেকে 3,46,000 ভোটে জেতেন অপরূপা পোদ্দার। 2019 সালেও তিনি তৃণমূলের প্রতীকে এই কেন্দ্র থেকে জেতেন। তবে ব্যবধান প্রায় 3.5 লাখ থেকে এক ধাক্কায় কমে হয় 1,142।
এবার আর আরামবাগ কেন্দ্রে অপরূপাকে টিকিটই দেয়নি তৃণমূল। এই প্রেক্ষাপটে শুক্রবার ক্ষোভ উগরে দেন তিনি। জানিয়ে শনিবার পাল্টা জবাব দিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমার কাছে কোনো টাকা নেই ভোটে লড়ার জন্য, এটা আমার হুগলি জেলার রুরালের 2 মন্ত্রী জানতেন, সেই সাংসদও জানতেন, হয়তো দিদিকে বা উপনেতৃত্বকে তারা বলেছে, তাই টাকার জন্য হয়তো আমি, কারণ ইলেকশনে লড়তে গেলে তো টাকা লাগে, আমার কাছে সেগুলো ছিল না। আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন কে টিকিট পাবে কি পাবে না, আর্থিক অবস্থার কোন প্রার্থীর কি অবস্থাতে রয়েছে সেটা কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পেতে গেলে। আমার মা 2 বছর ধরে কোমায় রয়েছে, সত্যি আমার আর্থিক অবস্থা ঠিক নেই, আমি আমার মা বাবাকে নিয়ে অত্যন্ত চিন্তায় আছি, তাই আমি কালকে বলেছি, আমি যেটা বলেছি যে আমার আর্থিক অবস্থা ঠিক নেই, তাই আমি ভোটে দাঁড়াইনি। আমি একদম আমার মা বাবার যে অবস্থা, আমি সেই নিয়ে খুব চিন্তায় আছি। এই দলটা তো পুরো গোষ্ঠীদ্বন্দ্বে ভরপুর, কোনো ভালো লোককে কাজ করতে না দেওয়া, তাদেরকে সরিয়ে দেওয়া, কেউ যদি ওপরে ওঠে তাদেরকে সরিয়ে দেওয়া, এই দলের মধ্যে রয়েছেই। অপূর্বা পোদ্দারকে আমি চিনি, মেয়েটা চেষ্টা করে নিজের কথা, এলাকার কথা বলার জন্য, এটুকু আমি বলতে পারি। বাকি তৃণমূল তো ইউজ অ্যান্ড থ্রো, হয়তো নেতাদের খুশি করতে পারেনি, তাই। লোকসভা ভোটে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন অর্জুন সিং। একই পথে হেঁটেছেন তাপস রায়ও। এবার সেই তালিকায় কি জুড়তে পারে অপরূপা পোদ্দারের নাম? জল্পনার পারদ চড়ছে। সৌরভ বন্দ্যোপাধ্যায়, সোমনাথ মিত্র, আশিস বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ। বৈশ্বনুরদা, আর্থিক সংকটে আছে বলে টিকিট পাননি? মানে দলে টিকিট পেতে হলে, সাংসদ হয়ে বা বিধায়ক হয়ে লড়তে গেলে টাকা দিতে হয় বুঝি? না, তাহলে তো নির্মলা সীতারামন অত বড় অর্থমন্ত্রী ছিলেন, তিনিও তো বললেন যে আমি একই প্রশ্ন থাকবে আমার রাজস্বীর ক্ষেত্রে। হ্যাঁ, সম্বল নেই বলে আমি এখানে অপরূপার প্রশ্নের উত্তরটা অপরূপা না, অপরূপা তার কি ভিউ থেকে তিনি বলেছেন যে একটা নির্বাচন লড়তে গেলে ওনার যে প্রস্তুতি বা ওনার বক্তব্য উনি এক্সপ্লেন করতে পারবেন। আপনারা কথা বলবেন, বিজেপিতে চলে যাবেন শোনা যাচ্ছে। না না, উনি তো নিজেই এই মাত্র বললেন যদি দম থাকে কবির বসে তার দেখাক যে আমি কার সাথে কথা বলেছি। উনি তো চ্যালেঞ্জ করলেন। না না, কি সাংসদের কথা বললেন, তিনি নাকি সব জানেন টানেন। না, চ্যালেঞ্জ বললেন তো, আমি তো চ্যালেঞ্জ করছি, দেখাক আমাকে। অ্যাকচুয়ালি বিজেপির এত মিথ্যে বলে, যাদের প্রধান নেতা থেকে বিজেপি কোথায় বলছে? রাজস্বী সময় দাও, কবির বোস তো নিজে বললেন যে উনি আমাদের উচ্চ নেতৃত্বের সাথে। তার আগে আমি অপরূপা পোদ্দারের কথা জানতে চাইছি। অপরূপা পোদ্দার কি বলেছেন? অপরূপা প্রহেলিকা থেকে তো বেরোতে পারছি না। না না, অপরূপা তো এটা বললো যে আমি বলছি যে আমার সাথে কারুর আরেকবার চালান, আরেকবার চালান, খেয়াল করেন। না না, উনি বললেন তো সাংসদ সব জানেন, এলাকার সাংসদ সব জানেন, সাংসদ আমার আর্থিক অবস্থা জানে, আমার মা কোমাতে আছে, আমার মা অসুস্থ, তিনি জানেন। কথা বলবেন, আপনি কথা, আপনারা কথা বলবেন। এটা তো দলের নিশ্চয়ই, যদি আমাদের দলে যিনি এমপি ছিলেন, 2 বারের এমপি ছিলেন, তার নিশ্চিত যদি বক্তব্য থাকলে তিনি বলতে পারেন। কিন্তু এইটা নয় যে বিজেপি হাওয়া গরম করে দেখাবে। আপনারা তো একটা মিথ্যে বলে দিয়েছিলেন, আপনাকে তো চ্যালেঞ্জ করলো। দলে নেবে নাকি তোমরা? দেখো, সেটা তো দল ঠিক করবে, যদি উনি অ্যাপ্লাই করবেন, উনি আসতে চান কিনা, কেন আসতে চান, কি বৃত্তান্ত, কথা বলবেন, তারপরে দল ঠিক নেতৃত্ব ঠিক করবে। তিনি এলাকার কথা বলেন, আসতে চান, আপনারা তো ওখানে কোনো ভবিষ্যৎ নেই, আপনি আসতে চান, আপনারা এত যদি আসতে চান, আপনি অ্যাপ্লিকেশন করবেন, তারপরে ভেবে দেখবে আপনাকে নেওয়া হবে কি হবে না। আপনাদের দলে তো অনেক নেতাদের অ্যাপ্লিকেশন দিচ্ছে, আপনাদের কাকে ফেরাচ্ছে, সত্যি বোঝাবা। এক সেকেন্ড ছবি নেমে গেছে, নরেন্দ্র মোদীর ছবি উঠে গেছে, একই সাথে অ্যাপ্লাই করেছিল। রাজনীতি এখন টিকিট সর্বস্ব। প্রত্যেক রাজনীতিবিদের মুখে শুধু টিকিট আর টিকিট, এই কথা শোনা যাচ্ছে। মানুষের কাজটা সেকেন্ডারি, শুধু পাওয়ার অর্থাৎ ক্ষমতা না হলেই সে বেসুরো, সে অন্য দলে চলে যাবে। আমি রিসেন্টলি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে একজন বড় নামকরা একজন রাজনীতিবিদ এসেছিলেন। তিনি তার ভাষণের মধ্যে শুধু বললেন তিনি কতবার এমপি হয়েছেন, কতবার এমএলএ হয়েছেন, সেটা বলে গেলেন। তার এরিয়ার জন্য তিনি কটা স্কুল কলেজে দান করেছেন, কটা উন্নয়ন করেছেন, সেটা বললেন না। তার মানে ওই আসল কথা ওটা। রবীন্দ্রনাথের একটা কবিতা বলতেই হয় এখানে, সেটা হচ্ছে কুষ্মাণ্ডের মনে মনে বড় অভিমান। কুষ্মাণ্ড মানে কুমড়ো, বাঁশের মাচাটি তার পুষ্পক সমান, ভুলে মাটির পানে তাকান না তাই, চন্দ্র সূর্য তারকারে করে ভাই ভাই।
বোটা যবে কাটা গেল বুঝিল সে খাঁটি, সূর্য তার কেহ নয় সবই তার মাটি। অর্থাৎ ওই বোটাটা যেই কেটে দেওয়া হচ্ছে তখনই সে বুঝতে পারছে যে তার কোনো কিছু করারও ক্ষমতা নেই, তার সে অ্যাকচুয়ালি পাওয়ারলেস। রাজনীতি তো মতাদর্শের অভাব একটা স্পষ্ট ধরা পড়ছে। মানে আদর্শগত অবস্থান যদি জোরালো না হয় তাহলে তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল এই যে চলছে এটা কিন্তু বড়ভাবে চলবে, এটা একটা দিক। আর একই সাথে মানে মানুষের রায় অনেক সময় বাজারে বিক্রি করছে রাজনীতিবিদরা, সেটা আমাদের বেশি কনসার্নের বিষয়। মানুষ ঝড় বৃষ্টি জলের দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে যখন কাউকে নির্বাচন করছে, সেই নির্বাচিত প্রতিনিধি যখন বাজারে বিক্রি হয়ে যাচ্ছে, সে রাজনীতির বাজারে বিক্রি হচ্ছে, সেটা কিন্তু ভয়ের কারণ। ওখানেই আমি বারবার বলছি যে রাজনীতি ক্রমশ কনজুমারিজমে চলে যাচ্ছে, ক্রেতা সর্বস্ব হচ্ছে। যেখানে গণতন্ত্রের মূল তিনটি অস্ত্র বিশ্বনাথ দা, নিরপেক্ষ শাসন, আইনি ব্যবস্থা আর ভোটারের সাহস, কেন আমরা এই তিনটি অস্ত্রের ওপর ভরসা রাখতে পারি না প্রশ্ন রইল। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। একটু পরেই দেখুন চটজলদি নয়, চোখ রাখুন এবিপি আনন্দে।